Hello guys, শুনতে পাচ্ছ কথা? জি স্যার। Yes, sir. ওকে, আমরা স্ক্রিন শেয়ার দেওয়া শুরু করি। সো আমরা আজকে থেকে কাস্টিং ডিফেক্টস শুরু করব। আমাদের এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হলো আমরা জেনারেলি কিছু কত ধরনের কাস্টিং ডিফেক্টস হতে পারে, বেসিক্যালি কাস্টিং ডিফেক্টস কাকে বলে, এগুলো একটা জেনারেল ইন্ট্রোডাকশন দেব এবং তারপরে স্পেসিফিক কয়েকটা ডিফেক্ট নিয়ে আলাপ করব। নর্মাল অনেকগুলো ডিফেক্ট আছে যেগুলো ওকে দেখলেই বোঝা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো ডিফেক্ট নিয়ে আমরা এই আলাপ করব। সো আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো সেগ্রিগেশন নিয়ে আলাপ করা। So this lecture introduces general forms of defects commonly encountered in castings. So আমরা ESTM standards বা actual standard এ যে সমস্ত ডিফেক্টস গুলোর কথা উল্লেখ করা আছে, পার্টিকুলারলি হ্যান্ডবুকে যে সমস্ত ডিফেক্টস গুলো উল্লেখ করা আছে সেগুলো নিয়ে আমরা একটা জেনারেল ইন্ট্রোডাকশন দেব, and then discusses different types of segregation defects. So lecture outcome should be at the end of this lecture, so you'll be able to identify different types of defects commonly encountered in castings, and then you'll be able to analyze different kinds of segregation defects and if at all possible, how to remove them. So casting defects যেটা জেনারেলি যদি ডিসক্রাইব করি, এটা একটা ডেভিয়েশন from standard one. Deviation different form হতে পারে, deviation in appearance, deviation in shape, dimension, weight, structure, compactness, and even a deviation from agreed condition and standards. For example, শেষে কথাটা যদি আমি এক্সপ্লেইন করি, for example, agreed condition এ বলা আছে যে defect should not be less than, ভিতরে মনে করো একটা porosity should not be less than, should not be higher than let's say 2 millimeter. So তোমাকে এগ্রিড কন্ডিশনে বলে দিছে যে porosity থাকতে পারে কিন্তু 2 মিলিমিটারের বেশি থাকা চলবে না। সো তোমারটা 3 মিলিমিটার হয়ে গেল, সো ইট ইজ এ ডিফেক্ট। যদি এটা 1 মিলিমিটারও ডিফেক্ট থাকে, porosity থাকে, ইট ইজ নট এ ডিফেক্ট বিকজ এগ্রিড কন্ডিশনে বলছে যে 2 মিলিমিটার নিচে থাকলে কোনো অসুবিধা নেই। সো কাস্টিং ডিফেক্টসটাকে তাহলে আমরা মোটামুটি এইভাবে ডিফাইন করতে পারি। বেসিক্যালি ইট ইজ এ নন কনফার্মেন্স ইন ডিফারেন্ট ফর্ম। এখন জেনারেলি দুই ভাগে ভাগ করা যেতে পারে অল কাইন্ড অফ ডিফেক্টস, যেগুলোকে সরাসরি চোখে দেখা যায়, মোস্টলি সারফেস ডিফেক্টস। সো ডিটেক্টেবল when inspection using a non-machine casting. So just casting করেছো, কাস্টিং করার পরে তুমি নেকেড আই ভিজুয়াল ইন্সপেকশন করছো এবং সেখানে তুমি ডিফেক্ট দেখতে পাচ্ছ। সো অবভিয়াসলি ইট উইল বি সারফেস ডিফেক্টস। কোনো রকমের টেস্ট করার প্রয়োজন নেই, কোনো রকমের নন ডিস্ট্রাকটিভ টেস্টেরও প্রয়োজন নেই যেগুলো কমনলি ইউজ করা হয় কাস্টিং এ। ফর এক্সাম্পল ডাই পেনিট্রেন্ট টেস্ট বা এক্স-রে রেডিওগ্রাফি, এই ধরনের কোনো টেস্টের প্রয়োজন নেই, জাস্ট চোখে দেখে বোঝা যাচ্ছে। সো দিস আর কল্ড অ্যাপারেন্ট ডিফেক্ট। অ্যান্ড দেন ল্যাটেন্ট ডিফেক্ট, সেটা হলো যে জাস্ট আফটার রিমুভিং এ সারফেস লেয়ার, ফর এক্সাম্পল তুমি মেশিনিং করছো, মেশিনিং করা সারফেসটা বেটার করার জন্য মেশিনিং করলাম, মেশিনিং করার পরেই ডিফেক্টগুলো বেশি উঠলো। ফর এক্সাম্পল সাবসারফেস porosity যদি থাকে, পার্টিকুলারলি ইন ডাই কাস্টিং, অর্থাৎ আমরা যদি একটা মেটাল মোল্ডে কাস্টিং করি, আমরা জানি মেটাল মোল্ডে কাস্টিং করলে চিলিং ইফেক্ট হয়, সো সারফেস ইমিডিয়েটলি সলিডিফাই হয়ে যায় এবং সলিডিফাই হয়ে গেলে পরে ভিতরে যদি কোনো গ্যাস থাকে সেই গ্যাসগুলো বেরিয়ে, যেমন স্যান্ড মোল্ডে আমরা বেরিয়ে চলে যেতে পারতো, সেটা বেরিয়ে যেতে পারছে না বিকজ সারফেস অলরেডি সলিডিফাইড। তো জাস্ট সারফেসের নিচে এসে আস্তে আস্তে গুলো অ্যাকুমুলেট করে। সো সারফেসটা সরিয়ে মেশিন করলে পরেই ডিফেক্টগুলো সামনে চলে আসে। তো এই জন্য ডাই কাস্টিং এর সাধারণত মেশিনিং করা যায় না, মেশিন করা উচিত নয় যাতে ডিফেক্টগুলো না চলে আসে। সো দিস আর মেইনলি সারফেস ডিফেক্ট, এগুলোকে ল্যাটেন্ট ডিফেক্ট বলছি, যেগুলো আফটার হ্যাভিং মেশিন দ্য সারফেস অথবা তুমি যদি ইউজিং অ্যাপ্লিকেবল ডিভাইসেস এন্ড ইনস্ট্রুমেন্ট, যেগুলো আমরা নন ডিস্ট্রাকটিভ কথা বললাম,
যেগুলোতে ভিতরে দেখা যায়। সো এই ধরনের টেস্টের মাধ্যমে যদি আমরা করি তাহলে ওগুলোকে বলে লেটেন্ট ডিফেক্ট। ওকে, সো এ টার্ম কাস্টিং ডিফেক্ট হ্যাজ কন্ডিশনাল মিনিং। আমরা একটু আগে আলাপ করলাম। কন্ডিশনাল মিনিং বলতে মিন করছি যে sometimes it could be unacceptable, একটু আগে এক্সাম্পল দিয়ে বললাম porosity দিয়ে, sometimes non acceptable defects, a repairable defect or removable defects। মাঝে মাঝে এমন হয়ে যায় সারফেসের মধ্যে ওই যে আমরা বলছি একটা গর্ত হয়ে গেছে, অথবা একটা porosity সারফেসে বিরাট বড় একটা porosity হয়েছে, বা কোনো কারণে সারফেসের মধ্যে কিছু একটা ছোট্ট একটা ক্র্যাক জেনারেট করেছে বা বড় ক্র্যাক জেনারেট করেছে, কিন্তু ক্র্যাকটা ভিতরের দিকে পেনিট্রেট করে নাই। সো আমরা যদি ক্র্যাকটাকে রিমুভ করতে পারি তাহলে পরে এই কাস্টিংকে রিভাইভ করা যায়। সো তখন ওয়েল্ডিং করে ক্র্যাকটাকে ভরে দেওয়া হয়। সো দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেবল মেথড by which you can rectify or salvage the casting. So it could be repairable defects or removable defects হতে পারে। সো তাহলে পরে আমরা বলতেছি acceptable defects হতে পারে, ডিফেক্ট আছে acceptable, বাট ডিফেক্ট আছে নন অ্যাকসেপ্টেবল, ডিফেক্ট আছে কিন্তু এটাকে রিমুভ করা যেতে পারে। সো এই ধরনের সিনারিও আমরা পেতে পারি। সো দিস আর দ্য থ্রি কাইন্ড অফ ডিফেক্টস ইন অ্যানাদার পয়েন্ট অফ ভিউ। অ্যাকসেপ্টেবল ডিফেক্ট ডো নট হিন্ডার দ্য অ্যাপ্লিকেবিলিটি। আরেকটা এক্সাম্পল দিতে পারি, মনে করো বিরাট বড় একটা সিনকেস ক্যাভিটি ফর্ম করেছে একটা কাস্টিং এর সাইজ বড়, ক্যাভিটিও বিরাট বড় হয়েছে, ঠিক আছে, কিন্তু এই কাস্টিংটা ইউজ করা হচ্ছে ফর এ মেশিন বেড, ফর এক্সাম্পল লেদ মেশিনের বেড হিসাবে ইউজ করা হচ্ছে এই কাস্টিংটা। তো তাহলে ইমাজিন করো একটা ফ্ল্যাট একটা কাস্টিং করেছো, তার উপরে লেদ মেশিন বসেছে অ্যাবাউট মনে করো 200 কেজি একটা লেদ মেশিন বসছে। তো ওই বেডের মধ্যে যদি এত বড় একটা ডিফেক্ট থাকে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। সো যদিও বড় ডিফেক্ট, বাট ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেবল ডিফেক্ট বিকজ অ্যাপ্লিকেশন কোথায় করা হচ্ছে তার উপর বেস করে। সো ইট ইজ এ পারমিসেবল ডিফেক্ট। নন অ্যাকসেপ্টেবল ডিফেক্ট, ইভেন 0.1 মিলিমিটার ডিফেক্টস, 0.1 মিলিমিটার একটা ক্র্যাক অথবা 0.1 মিলিমিটার একটা পরোসিটি, যদিও এই কাস্টিংটা এরোস্পেস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় অথবা ফর্মুলা 1 রেসিং কারে যদি ইউজ করা হয়, সেই সমস্ত ক্ষেত্রে অবভিয়াসলি ইট উইল বি আ নন অ্যাকসেপ্টেবল ডিফেক্ট। এবং তখন আমরা এটাকে বলি স্পয়েলেজ অথবা স্ক্র্যাপ, সিম্পল ভাষায়। And repairable defects কথা আমরা বললাম, that can be revoked by application of additional operation, for example welding। মাঝে মাঝে ইভেন হ্যামার দিয়ে পিটিয়েও আমরা ওইটাকে ভরে দিতে পারি। So these are the three another kind of application classification যার মাধ্যমে আমরা ডিফেক্টকে ক্লাসিফাই করতে পারি। So যখন একটা কাস্টিং এ ডিফেক্ট হয় এবং it is non-acceptable defect, তখন it becomes a scrap, that is a spoiled or rejected piece, ঠিক আছে। and rejected piece যেগুলো হয় ডিপেন্ডিং অন কোথায় হয়েছে তার উপর ডিপেন্ড করে, it can be called internal defect, internal scrap or external scrap। internal scrap ফাউন্ডিতেই পার্টিকে সাপ্লাই দেওয়ার আগেই তুমি দেখতে পেলে কাস্টিং নষ্ট হয়ে গেছে, সো এটা ইন্টারনাল স্ক্র্যাপ। ইউ ক্যান ইউজ ইট, reuse it during melting operations because all other thing is conform to the standard, chemical composition সব ঠিকঠাক আছে, সো মেল্ট করলে পরে আবার ঠিক হয়ে যাবে। on the other hand external scrap মিন করে যে পার্টিকে অলরেডি ডেলিভার করা হয়ে গেছে, ঠিক আছে, এবং সেই সমস্ত ক্ষেত্রে পার্টি ওখানে স্ক্র্যাপ জেনারেট করলে দিস ইজ কল্ড এক্সটার্নাল স্ক্র্যাপ। এবং স্ক্র্যাপের সোর্স যদি চিন্তা করি তাহলে তিন ধরনের সোর্স আছে। একটা হলো কাস্টিং ডিজাইন, সো ডিজাইনেই ফল্ট আছে, কাস্টিং বিকাম স্ক্র্যাপ। দুই নাম্বার টেকনিক অফ ম্যানুফ্যাকচারিং মেথড যেটা ইউজ করেছো, ফর এক্সাম্পল তুমি টপ পোরিং সিস্টেম ইউজ করেছো, অ্যাজ এ রেজাল্ট প্রচুর টার্বুলেন্স হয়েছে, প্রচুর অক্সাইড ফিল্ম জেনারেট করেছে, সো কাস্টিং বিকাম স্ক্র্যাপ। অন দ্য আদার হ্যান্ড তোমার টেকনিক, ম্যানুফ্যাকচারিং, ডিজাইন এভরিথিং ঠিক আছে, কিন্তু ওয়ার্কম্যানশিপ ঠিক হয়নি, পোরিং করার সময় পোরিং ঠিক মতো হয়নি, ইন্টারমিডিয়েট পোরিং হয়েছে, অর্থাৎ থেমে থেমে পোর করা হয়েছে, অ্যাজ এ রেজাল্ট ভিতরে বাতাস ঢুকে গেছে। সো এই ধরনের তাহলে তিন সিনারিওতে কাস্টিং ক্যান বি স্পয়েলড অর ড্যামেজ ক্যান ডান অর ডিফেক্ট ক্যান জেনারেট। একটা হলো ডিজাইনে ফল্ট থাকতে পারে, দুই নাম্বার ডিজাইন ঠিক আছে কিন্তু মেথড অফ ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ফল্ট হতে পারে, তিন নম্বর হলো ম্যানুফ্যাকচারিং মেথড ঠিক আছে কিন্তু যে এটা করেছে তার ফল্টের কারণে, ওয়ার্কম্যানশিপের কারণে কাস্টিং এর মধ্যে ফল্ট জেনারেট করতে পারে। সো দিস আর থ্রি ওয়ে বাই হুইচ defect can generate and casting becomes scrap. Okay, overall যত ধরনের ডিফেক্ট আছে
সবগুলোকে যদি আমি অ্যাকাউন্টেবল করি তাহলে পরে ASTM হ্যান্ডবুক বলে যে ডিফেক্ট ক্যান বি অফ 7 ক্যাটাগরিজ, এবং এই 7 ক্যাটাগরির মধ্যে 17টা গ্রুপ থাকতে পারে, 41টা সাব গ্রুপ থাকতে পারে, এবং টোটাল 109টা ডিফেক্ট। তো 109টা ডিফেক্টকে 41 সাব গ্রুপে, 17 গ্রুপে এন্ড 7 ক্যাটাগরিতে ফেলা হয়। এখানে 7 ক্যাটাগরি যদি আমি উল্লেখ করি তাহলে একটা হতে পারে ডিফেক্টের শেপ, ডাইমেনশন ও ওয়েট, সিম্পল ডিফেক্টস। সারফেস ডিফেক্টস কিছু আছে, ডিসকন্টিনিউটি ধরনের ক্যাটাগরি আছে, ক্যাভিটি একটা ক্যাটাগরি আছে, ম্যাক্রোস্কোপিক ইনক্লুশনস এন্ড ম্যাক্রোস্ট্রাকচারাল ডিফেক্ট একটা ক্যাটাগরি, মাইক্রোস্ট্রাকচারাল ডিফেক্ট আরেকটা ক্যাটাগরি, এন্ড ডিফেক্টস অফ কেমিক্যাল কম্পোজিশন এন্ড প্রপার্টি অফ কাস্টিং, প্রপার্টি মিট করে নাই, কম্পোজিশন মিট করে নাই। সো দিস আর দ্য অ্যানাদার ডিফেক্টস। এখানে আমি কিছু টেবিল ইনক্লুড করেছি, তোমরা গো থ্রু করতে পারো। বিভিন্ন ধরনের এই যে টোটাল 7 ক্যাটাগরি আছে, ক্যাটাগরিকে 100, 200, 300 এইভাবে আপ টু 700 পর্যন্ত আছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আবার সাবগ্রুপ করা আছে, এবং প্রত্যেকটা ডিফেক্টস এর নামের নাম্বারিং দেওয়া আছে। মিসরান ফর এক্সাম্পল, মিসরান বলা হয়েছে যদি ফ্লুইডিটি কম থাকে তাহলে কাস্টিং পুরাটা ভরে নাই। সো দিস ইজ মিসরান। শর্ট রান অ্যানাদার কাইন্ড অফ ডিফেক্ট, মূলত মোটামুটি একই ধরনের জিনিস। সো রান আউট মেটাল ব্লিডিং, তার মানে দুইটা পার্টিং লাইন আছে, পার্টিং লাইন ঠিক মতো মানে জোড়া লাগানো হয়নি, অর্থাৎ ক্ল্যাম্পিং ঠিক মতো করা হয়নি, পার্টিং লাইনে মাঝখান দিয়ে লিকুইড ফ্লো করেছে, দিস কল্ড রান আউট মেটাল। সো এই ধরনের বিভিন্ন ধরনের ডিফেক্টস আছে, ইউ ক্যান গো থ্রু অল দিস ডিফেক্টস। আমি এখানে এটা আর উল্লেখ করছি না। সো এখানে অনেকগুলো ডিফেক্ট আছে যেগুলো এই যে একটু আগে বললাম মিসরান, এগুলো নিয়ে আমরা ডিটেল আলাপ করব না, কারণ দিস আর দ্য কমন সেন্স ডিফেক্টস, এটা দেখলেই বোঝা যায়, পড়লেই বোঝা যাবে। সো আমরা এটা আপাতত বাদ দেই। তাহলে আমাদের আজকে আমাদের মেইন উদ্দেশ্য হলো সেগ্রিগেশন ডিফেক্টস নিয়ে আলাপ করা। সো segregation defect হলো basically compositional differences arising during solidification and persist in some cases as a permanent feature of the casting. তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কাস্টিং এর মধ্যে during solidification, আমরা জানি solidification এর সময় depending on the alloy content, প্রথম দিকে যে মেটালটা সলিডিফাই হয় সেটার কম্পোজিশন, পরে যেটা সলিডিফাই হয় তার মধ্যে ডিফারেন্স আছে, কম্পোজিশনের একটা মেজর ডিফারেন্স থাকে, এবং এই ডিফারেন্সটা সলিডিফিকেশনের সময় শুরু হয়, সলিডিফিকেশনের সময় হয়, এবং আলটিমেটলি যদি এটা সিভিয়ার কাইন্ড অফ ডিফেক্ট হয় তাহলে এটা আলটিমেটলি পারসিস্ট করে ইন দ্য স্ট্রাকচার এন্ড আলটিমেটলি ইন দ্য কাস্টিং লাইফ। So since equilibrium and homogeneity require prolonged time at temperature high enough for diffusion, so diffusion is the আমরা বলবো main culprit for forming segregation defects. তার মানে প্রথমে যে সলিডটা ফর্ম করেছে সেই সলিডের যে কম্পোজিশন ছিল সেটা একরকম ছিল, লিকুইডের মধ্যে কম্পোজিশন আরেক রকম হয়ে থাকে, এবং যদি আমি লম্বা সময় ধরে একটা টেম্পারেচার ধরে রাখি তাহলে পরে এলিমেন্টস গুলো নিজেদের মধ্যে ডিফিউশন করে তারা ব্যালেন্স করতে পারে, কম্পোজিশনে হোমোজেনিটি আনতে পারে, কিন্তু ডিউরিং সলিডিফিকেশন সেই সময়টা আমরা তাদেরকে দেই না, অ্যাজ এ রেজাল্ট সেগ্রিগেশন জেনারেট করে এবং এটা আলটিমেটলি সলিডিফাইড স্ট্রাকচারে পারসিস্ট করে থেকে যায়। যেহেতু কম্পোজিশনাল ডিফারেন্স, আমরা যদি ফেজ ডায়াগ্রাম দিয়ে একটু ডিসকাস করি তাহলে বোঝা যাচ্ছে যে, সো জাস্ট মনে করো কমপ্লিটলি সলিউবল একটা ডায়াগ্রাম। সো কমপ্লিটলি সলিউবল ডায়াগ্রামের মধ্যে দিস ইজ দ্য লিকুইডাস লাইন, দিস ইজ দ্য সলিডাস লাইন, এবং একটা পার্টিকুলার কম্পোজিশনে লিকুইডের মধ্যে সলিড কতটুকু আছে এবং সলিডের মধ্যে সলিড কতটুকু আছে, এই দুটো রেশিওটাকে আমরা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট দিয়ে বলি, ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট K নট। তো CS হলো সলিডের মধ্যে সলিউট কতটুকু আছে আর লিকুইডের মধ্যে সলিউট কতটুকু আছে। সো ফার্স্ট সলিড যেটা ফর্ম করে, মনে করো এই টেম্পারেচারে ফার্স্ট সলিড যেটা ফর্ম করেছে তার মধ্যে সলিউট আছে মনে করো নিকেল পার্সেন্টেজ, নিকেল আছে 8%, কিন্তু লিকুইডের মধ্যে লিকুইডের কম্পোজিশন দিস ওয়ান, সো লিকুইডের মধ্যে আছে দিস পার্সেন্টেজ, এই দুইটা রেশিওটাকে বলে K নট। সো K নট ক্যান বি লেস দ্যান 1, ফর এক্সাম্পল হিয়ার সলিডের মধ্যে সলিড কম আছে কিন্তু এখানে কম্পোজিশন, সো দিস ইজ দ্য সলিডাস লাইন, সো সলিডের কম্পোজিশন এখানে, সো CS বড়, CL ছোট, so K greater than 1. So depending on the phase diagram, K can be less than 1, K can be greater than 1, এবং এটা যত 1 থেকে ডেভিয়েট করবে তত সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা তত বেশি হবে।
ওকে, সো তাহলে পরে এই যে একটা টিপিক্যাল ডায়াগ্রামকে আমরা দেখছি, তাহলে স্ট্রং সেগ্রিগেশন টেন্ডেন্সি সেই সমস্ত অ্যালয়ে থাকে, তার মানে যাদের লং ফ্রিজিং রেঞ্জ আছে, তার মানে এই দুইটা কম্পোজিশন যত দূরে থাকবে, কে এর ভ্যালু যত ডেভিয়েট করবে ফ্রম ওয়ান, তাদের সেগ্রিগেশন টেন্ডেন্সি উইল বি স্ট্রং। সো এই ডিস্টেন্সটা বাড়ে কিভাবে? এক নম্বর হতে পারে লিকুইডাস লাইন যদি উপরে উঠে যায়, তার মানে জেন্টাল লিকুইডাস স্লোপ। সো এই লাইনটা যত ফ্ল্যাট হতে থাকবে তত এটা দূরে চলে যাবে, সো সেগ্রিগেশন তত বেশি হবে। At the same time, low solid solubility. So this is the solid zone. So এই লাইনটা যত নিচে যাবে, তার মানে সলিড সলিবিলিটি যত কম হবে তত ডিফারেন্স বাড়বে। সো বেসিক্যালি তাহলে আমরা বলতেছি যে লং ফ্রিজিং রেঞ্জটা হলো মেইন ইস্যু, এবং এটাকে সাথে হেল্প করছে হলো লিকুইডাস স্লোপ এবং সলিডাসের স্লোপ। সলিডাসের স্লোপ যত স্টিপার হবে, লিকুইডাসের স্লোপ যত জেন্টলার হবে, তত সেগ্রিগেশন বেশি হবে। এবং এই সেগ্রিগেশন কোএফিশিয়েন্ট কে ছাড়াও আরো কয়েকটা ভেরিয়েবল সেগ্রিগেশনকে ইনফ্লুয়েন্স করে, ফর এক্সাম্পল ফ্রিজিং রেট। সো সেম কে ভ্যালুর জন্য ফ্রিজিং রেট যত ফাস্টার হবে, ডিফিউশন তত কম হবে, তত বেশি সেগ্রিগেশন হবে। মোড অফ ডেভেলপমেন্ট অফ গ্রেন স্ট্রাকচার, আমরা গ্রেন স্ট্রাকচার বিভিন্ন রকম দেখেছি, প্লেনার মোড আছে, তারপরে ডেনড্রাইটিক মোড আছে। সো এই মোডের উপর ডিপেন্ড করে সেগ্রিগেশন কম বেশি হবে। মোশন অফ ক্রিস্টাল অ্যান্ড রেজিডুয়াল লিকুইড, মনে করো লিকুইডের মধ্যে কোনো রকম টার্বুলেন্স নাই, টার্বুলেন্স আমরা মেকানিক্যালি করতে পারি। খেয়াল করো আমরা কিন্তু গেটিং ডিজাইন সব ভুলে গেছি। সো গেটিং ডিজাইনের টার্বুলেন্স যে ব্যাড ইফেক্ট আছে, আমরা কিন্তু এখন সলিডিফিকেশনের কথা বলছি, এবং সলিডিফিকেশনে আমরা এক পয়েন্ট আলাপ করেছিলাম, যত বেশি টার্বুলেন্ট হবে ইকুয়াস ক্রিস্টাল ফর্ম করার চান্স তত বেশি হবে। তো এখানে আমরা সেই পয়েন্টটা এখানে উল্লেখ করছি যে লিকুইডের মধ্যে যত মোশন হবে, আইদার মেকানিক্যালি অর থার্মাল, হাই টেম্পারেচার লিকুইড, লো টেম্পারেচার লিকুইড যদি থাকে, তাহলে পরে এখানে কনভেকশন হয়। তো তার কারণেও হতে পারে। সোজা কথা, লিকুইডের যদি মোশন থাকে তাহলে পরে ডিফিউশন ফাস্টার হয়, ডিফিউশন বেড়ে যায়, সো সেগ্রিগেশন কমে যাবে। তো যদি লিকুইডটা কাম এন্ড কোয়াইট থাকে, তাহলে পরে সেগ্রিগেশন হওয়ার চান্স বাড়ে, সেগ্রিগেশন বেশি হওয়ার চান্স হয়, কারণ ডিফিউশন কমে যায়। ওকে, সেগ্রিগেশনের ক্লাসিফিকেশন, নানান ধরনের ক্লাসিফিকেশন আছে, কম্পোজিশন ভেরিয়েশন যেটা হচ্ছে, এবং এটা আমরা বলছি যে বেসিক্যালি ডিউরিং সলিডিফিকেশনই এই ঘটনাগুলো ঘটছে। ওকে, সো ইট কুড বি জেনারেলি যদি ক্লাসিফাই করি ম্যাক্রো সেগ্রিগেশন অর মাইক্রো সেগ্রিগেশন। সো মাইক্রো সেগ্রিগেশন আমরা ডিস্টেন্সের সাথে রিলেট করি যদি, এগেইন মাইক্রো সেগ্রিগেশন মানে কম ডিস্টেন্সের মধ্যে হচ্ছে। সো একটা সেলের মধ্যে হতে পারে, ডেনড্রাইটের মধ্যে হতে পারে, উইদিন দ্য গ্রেইন হতে পারে। ম্যাক্রো সেগ্রিগেশন মানে বিটুইন দ্য গ্রেইনস, অথবা আরো বড় পরিসরে যদি হয়, সেগুলোকে বলে ম্যাক্রো সেগ্রিগেশন। সো এর মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। গ্র্যাভিটি সেগ্রিগেশন আছে, তার মানে জাস্ট বিকজ অফ দ্য গ্র্যাভিটি হাই ডেন্সিটি সলিড গুলো নিচে পড়ে যাচ্ছে, লো ডেন্সিটি সলিড গুলো উপরে দিকে যাচ্ছে, সো একটা সেগ্রিগেশন হচ্ছে। সো নর্মাল সেগ্রিগেশন, ইনভার্স সেগ্রিগেশন, নেগেটিভ সেগ্রিগেশন, ফিকল ডিফেক্টস আছে, ব্যান্ডিং সেগ্রিগেশন আছে। তো নানান ধরনের ডিফেক্টস আছে, আমরা জাস্ট কয়েকটা নিয়ে আলাপ করব। তো ফার্স্ট যেটা মাইক্রো সেগ্রিগেশন, নন ইকুইলিব্রিয়াম সলিডিফিকেশন, তার মানে যখন ডেনড্রাইট ফর্ম করে, সো ডেনড্রাইটের ফাঁকে ফাঁকে যে ডিফেক্ট কম্পোজিশনের ডিফারেন্স হয়, তার মানে গ্রোথ রেট D/R রেশিও যদি ফাস্টার হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ডিফেক্টগুলো বেশি হয়। অবশ্যই শর্ট রেঞ্জ ফেনোমেনা, বিকজ ইট ইজ উইদিন দ্য ডেনড্রাইটস ইউজুয়ালি মোর অর লেস টেক প্লেস হয়। সো 10 থেকে 100 মাইক্রন, তার মানে ডেনড্রাইটের সাইজ যেগুলো আছে সাধারণত সেই সাইজের মধ্যে এগুলো থাকে। মেকানিক্যাল প্রপার্টি মাইক্রো সেগ্রিগেশনের উপর ডিপেন্ড করে, কারণ আমরা বলছি কাস্টিং এর প্রপার্টি কন্ট্রোল করে হলো DAS, তার মানে ডেনড্রাইট আর্ম স্পেসিং, তার মানে বেসিক্যালি ডেনড্রাইট কন্ট্রোল করে। তো ডেনড্রাইটের মধ্যে যদি সেগ্রিগেশন হয়, তাহলে এগুলো মেকানিক্যাল প্রপার্টিকে এফেক্ট করে। ক্যান ইউজুয়ালি রিমুভ বাই হোমোজেনাইজেশন ট্রিটমেন্ট। রিমুভ শব্দ যদি নাও হয়, আমরা রিডিউসও করতে পারি। তার মানে যেহেতু কম ডিস্টেন্সের মধ্যে ঘটনা ঘটছে, সো আমরা যদি প্রলং হিট করি কাস্টিংটাকে, হোমোজেনাইজেশন ট্রিটমেন্ট করি, অ্যানেলিং করি যদি লম্বা সময় ধরে, তাহলে পরে ডিফিউশন পসিবল হয়। যেহেতু অল্প ডিস্টেন্সের মধ্যে হচ্ছে, অনলি অ্যাবাউট ম্যাক্সিমাম 100 মাইক্রন,
সো একটা রিজনেবল পিরিয়ড 4 ঘন্টা 5 ঘন্টা এই সময়ের মধ্যে আমরা মোটামুটি এই ডিফিউশনটাকে ক্যারি আউট করতে পারি টু রিমুভ মাইক্রো সেগ্রিগেশন। ম্যাক্রো সেগ্রিগেশন ইজ এ জোনাল সেগ্রিগেশন, তার মানে পুরা কাস্টিং এর মধ্যে কোনো কোনো জায়গায় এটা হচ্ছে। সো যদিও জোনাল, বাট দে আর নট ডেন্ড্রাইটিং বিকজ ইট ইজ লং ডিস্টেন্স ওয়াইজ। এটা 1 সেন্টিমিটার থেকে শুরু করে 100 সেন্টিমিটার, তার মানে 1 মিটার পর্যন্ত হতে পারে ডিপেন্ডিং অন দ্য কাস্টিং সাইজ। সো যেহেতু হিউজ সাইজের উপর এটা হচ্ছে, সুতরাং অবভিয়াসলি দে ক্যানট বি রিমুভ বাই সিম্পল ডিফিউশন প্রসেস। তুমি যদি এটাকে রিমুভ করতে চাও তাহলে হয়তো লম্বা সময় ধরে বছর খানিক ধরে তোমাকে হিট করতে হবে। সো দিস ইজ নট ফিজিবল। অ্যাজ এ রেজাল্ট ম্যাক্রো সেগ্রিগেশন যদি হয়, ইউ ক্যানট রিমুভ দেম। So it results either from changes that occurs in the liquid before solidification as a result of fluid motion in the marshy zone. So তাহলে পরে প্রসেস লিডিং জোনাল সেগ্রিগেশন তাহলে কয়টা হতে পারে? 1 নম্বর হতে পারে ডিফিউশন ইম্পিউরিটিজ, 2 ফেজের মধ্যে হতে পারে, কনভেকশনের জন্য হতে পারে, ফ্লোটিং অফ লো ডেনসিটি ইম্পিউরিটি, আমরা গ্র্যাভিটি সেগ্রিগেশন কথা বলেছি সেটা হতে পারে, অ্যাকশন অফ সেন্ট্রিফিউগাল ফোর্স সেটাও হতে পারে। সেন্ট্রিফিউগাল ফোর্স হলে পরে আমরা জানি যে ডেন্সার অ্যালয়গুলো বের হয়ে যেতে চায়, সুতরাং ডেন্সার মেটালগুলো ফর এক্সাম্পল পাইপ কাস্টিং যদি করো, ডেন্সার মেটালগুলো পাইপের সারফেসে চলে যাবে, লাইটার মেটালগুলো পাইপের ভিতরে চলে যাবে। সো এই ধরনের সিনারিও হতে পারে। So this is about macro segregation. So now let us see some common defects. Classification করা হলো, এখন কমন নামে যদি দেখি, একদম জেনারেল ডিফেক্ট যেটা সেটা হলো নরমাল অর পজিটিভ সেগ্রিগেশন। দিস ইজ কল্ড কোরিং। তোমরা কোরিং এর নাম শুনেছো, পেজ ডায়াগ্রামে পড়েছো, যখন কি বলে এটাকে কমপ্লিটলি মিসেবল ডায়াগ্রাম পড়েছো সলিডিফিকেশন, তখন এটা কোরিং পড়েছো। তার মানে কোরিংটা কি দাঁড়াচ্ছে, সেটা হলো হাই কনসেন্ট্রেশন অফ লো মেল্টিং সলিউট এট দ্য সেন্টার। আবার ভিজুয়ালাইজ করো, মনে করো একটা বল কাস্টিং করছো, সারফেস থেকে সলিডিফিকেশন হচ্ছে। সো প্রথম সলিড যেটা ফর্ম করবে, নরমালি অ্যালয় দিয়ে ফর্ম, আমরা সলিডিফিকেশন করছি এ আর বি দিয়ে অ্যালয়, ফেজ ডায়াগ্রাম completely homogeneous phase diagram. A melting point very high, let's say 700, B melting point very low, let's say 200. তো তুমি 900 থেকে যদি pour করা শুরু করো, প্রথম সলিড যেটা ফর্ম করবে সেটা হলো A, বিকজ এটা মেল্টিং পয়েন্ট 700। তো 700 প্রথমে আসবে, সুতরাং A আগে সলিড শুরু হবে। তার মানে ফার্স্ট সলিড যেটা ফর্ম করবে, এই সলিডগুলোর মধ্যে A এর পরিমাণ বেশি থাকবে। লো মেল্টিং পয়েন্ট মেটাল যেটা B, সেটা লিকুইডের মধ্যে রিসেক্ট করে থাকবে। তো ফার্স্ট সলিড প্রথম যে অনিয়ন স্কিন ফর্ম করবে, তার মধ্যে A এর পরিমাণ সবচেয়ে বেশি, B এর পরিমাণ সবচেয়ে কম। তো বিটা কি হচ্ছে, B লিকুইডের মধ্যে সেগ্রিগেটেড হচ্ছে। আরেকটা স্কিন ফর্ম করলো, তার মধ্যে A এর পরিমাণ একটু কম, যদিও অনেক বেশি, লিকুইডের মধ্যে A B সেগ্রিগেট হচ্ছে। সো এই যে তার মানে সারফেসের মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ হাই মেল্টিং পয়েন্ট লিকুইড, আর সেন্টারে হলো হাই কনসেন্ট্রেশন অফ লো মেল্টিং পয়েন্ট লিকুইড। সো এটাই দিস ইজ দ্য জেনারেল সিনারিও অফ সেগ্রিগেশন, যার জন্য এটাকে বলে নর্মাল সেগ্রিগেশন অথবা পজিটিভ সেগ্রিগেশন। তার মানে পজিটিভ সেগ্রিগেশন বা নর্মাল সেগ্রিগেশনের তাহলে বৈশিষ্ট্যটা কি, সারফেসে থাকবে হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল, সেন্টারে থাকবে লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল। ওকে, সো এটা ইউজুয়ালি আমরা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা হিসাব করি, তাহলে ফার্স্ট সলিড যেটা ফর্ম করবে, সেই সলিডের মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল, এবং যত এটা বাড়তে থাকবে আলটিমেটলি এক সময় যে নিয়ে সেন্টারে যেটা থাকবে, সেন্টারে মোটামুটি অ্যাকচুয়াল অ্যালয় কম্পোজিশন থাকবে, এবং শেষের দিকে যে নিয়ে লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল গুলো সবচেয়ে বেশি থাকবে। সো ফার্স্ট যে সেগ্রিগেশন যেটা হচ্ছে সেটা হলো হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল, লাস্টে যেটা সেগ্রিগেশন হচ্ছে সেটা হলো লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল, মাঝখানে যে সলিডিফিকেশন যেগুলো হচ্ছে ইউজুয়ালি অ্যাকচুয়াল অ্যালয় কম্পোজিশন যেটা সেরকম হয়ে থাকে। সো এটা হলো কোয়েসেন্ট লিকুইড। কোয়েসেন্ট লিকুইড মানে কি, কোয়েসেন্ট শব্দটা হলো কাম এন্ড কোয়াইট, তার মানে লিকুইডের মধ্যে কোনো রকমের টার্বুলেন্স নাই। এই ধরনের যদি হয় তাহলে সেগ্রিগেশনটা প্রোনাউন্স হয়, বোঝা যায়। অন দ্য আদার হ্যান্ড, যদি লিকুইডের মধ্যে টার্বুলেন্স থাকে তাইলে পরে ফার্স্ট সলিড যেটা ফর্ম করে সেটা আমরা বলেছি হাই মেল্টিং পয়েন্ট সলিড যেটা বেশি থাকে, কিন্তু মাঝখানে এটা আর কাম এন্ড কোয়াইট হইতে পারে না, সেম কনসেন্ট্রেশনে ইউজুয়ালি অরিজিনাল অ্যালয় কম্পোজিশনে এটা হইতে হয় না, কারণ সেগ্রিগেশন হচ্ছে
টার্বুলেন্সের কারণে সেগুলো সোয়েপ্ট আউট হয়ে যাচ্ছে। সো এনি সলিড বিল্ড আপ at the interface is swept away by the moving liquid. So as a result, মূলত প্রথম দিকে কম্পোজিশনের মধ্যে সো ফার্স্ট সলিড যেটা আছে সেটার মধ্যে হাই কনসেন্ট্রেশন ইনিশিয়াল সলিড যেটা আছে সেটাই আলটিমেটলি পারসিস্ট করে এবং শেষের দিকে যায় নিয়ে লো মেল্টিং পয়েন্ট অনেক বেড়ে যায়। সো এই জোনটা অনেক বড় হয়ে যায়, এই জোনটা বড় হয়ে যায়, কোনো ফ্ল্যাট জোন এখানে তৈরি হয় না। সো এটা হলো স্যার এই চার্টটা বুঝলাম না। solid continues to freeze as original low concentration of solid. এটা আগেও ঠিক আছে, পরেও ঠিক আছে, কিন্তু যখন লিকুইডটা কাম এন্ড কোয়াইট হয় তখন এই সেগ্রিগেশনটা আলটিমেটলি স্টেবিলাইজ হয়ে যায়। তার মানে এটা যখন এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, জাস্ট আগের গ্রাফটা যদি দেখি খেয়াল করো এরকম হয়ে যাচ্ছে। তারপরে ডিউরিং দ্য মিডল স্টেজ অফ সলিডিফিকেশন ইউজুয়ালি মোর অর লেস সেম কম্পোজিশনের সলিড জেনারেট করতে থাকে। তার মানে আবার বলি, প্রথম সলিড তার মধ্যে এর পরিমাণ অনেক বেশি, সেটা ফর্ম করছে, অনিয়ন স্কিন ফর্ম করছে, ফর্ম করতে করতে ভিতরে লিকুইড গুলো মূলত কম্পোজিশনের যে কি বলে এটাকে যে অ্যালয় কম্পোজিশন আছে সেই অ্যালয় কম্পোজিশনের কাছাকাছি চলে আসে এবং সলিড গুলো পরের সলিডের লেয়ার গুলো সেরকম কম্পোজিশনে ফর্ম করে, কিন্তু সলিড রিজেকশনটা ঠিকই হচ্ছে। রিজেকশন যেটা আছে সেই রিজেকশনটা যায় নিয়ে আলটিমেটলি লিকুইড মধ্যেই থেকে যাচ্ছে এবং ফাইনালি একদম লাস্ট লিকুইড টু সলিডিফাই যেটা, সেই লাস্ট লিকুইড সলিডিফিকেশনের মধ্যে লো মেল্টিং পয়েন্ট কনসেন্ট্রেশনটা বেশি হয়। সো নেচারটাই এমন, প্রথম সলিড যেটা সেটার মধ্যে হাই কনসেন্ট্রেশন অফ হাই মেল্টিং পয়েন্ট লিকুইড, হাই মেল্টিং পয়েন্ট অফ সলিড, আর লাস্টে থাকে লো মেল্টিং পয়েন্ট অফ সলিড হাই কনসেন্ট্রেশন, মাঝখানে এভারেজ কম্পোজিশন। এটা স্যার বুঝতে, কিন্তু এর পরেরটা স্যার বুঝলাম না। টার্বুলেন্সের পরেরটার মধ্যে এই জিনিসটা হওয়ার সুযোগ পায় না, কারণ লিকুইড যেহেতু টার্বুলেন্ট, তো এই জোনটাই পারসিস্ট করে, এই জোনটাই পারসিস্ট করে, কারণ লিকুইডের মধ্যে সলিড যায় নিয়ে ওখানে যেহেতু লিকুইড অ্যালয় মুভ করে কেমনে, একটা এলিমেন্ট কিভাবে মুভ করে, দুই ভাবে মুভ করতে পারে, একটা হলো বাই ডিফিউশন আর একটা মাস মুভমেন্ট। মাস মুভমেন্টটা কখন হয়, যখন টার্বুলেন্স হয় বা সোজা কথা লিকুইড মুভ করে। তো ওইখানে যেহেতু লিকুইড মুভ করছে, সো সব অ্যালয় গুলোকে সে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় নিয়ে আপনি কি আমি আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি না, হয়তো কানেকশনে কিছুটা প্রবলেম। এই মুভমেন্ট হওয়ার কারণে এই কমন যে জোনটা আছে, কাম এন্ড কোয়াইট যে জোনটা আছে, সেই জোনটা পাওয়া যায় না। এজ এ রেজাল্ট মনে করো এই জোনটা নাই, প্রথম দিকে হাই মেল্টিং পয়েন্ট মেটাল, শেষের দিকে লো মেল্টিং পয়েন্ট মেটাল। সো এই দুটোই ইউজুয়ালি থাকে। সো এটা আলটিমেটলি পারসিস্ট করে শেষে জানে বেড়ে যায়। তো এখানে মাঝখানে একটা জোন এখানে আগে যেটা ছিল সেই জোনটা এখানে পাওয়া যায়। এনি সলিড বিল্ট আপ at the interface is swept away by the moving liquid. In the final stage, slow rise in concentration of solid, both solid and liquid occurs due to bulk liquid become progressively more concentrated. So ওই bulk liquid আস্তে আস্তে concentrated হতে থাকে, ওখানে কোনো জোন কোনো পাওয়া যায় না, কোন অনিয়ন লাইকে কোনো লেয়ার ফর্ম করে না। কমন, এটা সব ম্যাটেরিয়াল লেভেলে কমন। পার্টিকুলারলি এখানে দেখানো হচ্ছে, আমরা মনে করি ইয়েতে পড়েছি মনে খুব সম্ভব, যখন ইনগট স্ট্রাকচার সলিডিফিকেশনের সময় বলেছিলাম যে রিম স্ট্রাকচার, রিমিং স্টিল, তার মানে যখন সলিড স্কিন ফর্ম করতে শুরু করে স্টিল ইনগটের মধ্যে, তখন অক্সিজেনের দেখো এখানে কে ভ্যালু কত, একদম জিরোর কাছাকাছি। সো ভেরি হাই সেগ্রিগেশন কোএফিসিয়েন্ট অফ অক্সিজেন। কার্বনেরও মোটামুটি এখানে ভালোই আছে, একের চেয়ে অনেক দূরে আছে 1/4। সো এই সমস্ত এলিমেন্ট গুলো সেগ্রিগেশন বেটার হয়, সেগ্রিগেশন বেশি হয়। তার মানে সারফেসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম, অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে সেন্টারে। শুধু অক্সিজেনের কথা যদি চিন্তা করি, তো অক্সিজেনের পরিমাণ সেন্টারে বাড়তে থাকে। যখন অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়, তার মানে গ্যাস কনসেন্ট্রেশন বাড়তে থাকে, তখন এই পরোসিটি ডেভেলপ করে
তখনই যেহেতু কার্বনও হতে থাকে, সো কার্বন কনসেন্ট্রেশন, অক্সিজেন কনসেন্ট্রেশন সেন্টারের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যাজ এ রেজাল্ট দে ফর্ম কার্বন মনোক্সাইড গ্যাস, এবং কার্বন মনোক্সাইড গ্যাস হওয়ার কারণে এই যে গ্যাস জেনারেট করে এটা মানে চলে যেতে চায় এই, তখন এই ভিগোরাস এজিটেশন হয় বিকজ অফ দ্য ফর্মেশন অফ কার্বন মনোক্সাইড বাবল। এই ভিগোরাস এজিটেশনকে আমরা বলি মানে এটাকে কি বলে, রিমিং অ্যাকশন বলে। তো এই রিমিং অ্যাকশনের কারণে তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে সারফেসে একটা সলিড স্কিন ফর্ম করতে থাকে, এবং এই রিমিং অ্যাকশনের কারণে যে গ্যাস বাবলগুলো ফর্ম করে সেটা সলিডের নিচে একটা লেয়ার ফর্ম করে। তো একটা ফাইন একটা রিম পাবা তুমি যখন রিম স্টিল তৈরি হয়। তার মানে we are allowing oxygen and carbon to be saturated at the center and to form carbon monoxide gas bubble, যেটা উপর দিকে ভেসে ওঠে। So this is the normal segregation. সব ধরনের অ্যালয় বেলায় জেনারেলি, সব ধরনের বলতে আবার ভুল বললাম, সব ধরনের বলতে স্কিন ফ্রিজিং ডেজ অ্যালয় না, লং ফ্রিজিং ডেজ অ্যালয়ের মধ্যে এই ধরনের ডিফেক্টস জেনারেট করে। সো দিস ইজ কল্ড নর্মাল সেগ্রিগেশন অর পজিটিভ সেগ্রিগেশন। ডেনড্রাইট সেগ্রিগেশনের কথা আমরা বলেছি, বিটুইন দ্য ডেনড্রাইটস, তার মানে প্রথম সলিড যেটা ফর্ম করে আমরা জানি সেটা পিউরার সলিড, তার মানে হাই মেল্টিং পয়েন্ট বেশি, লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল গুলো রিজেক্ট হতে থাকে লিকুইডের মধ্যে। কিন্তু সলিড যেহেতু এটা বড় হচ্ছে, তার মানে ডেনড্রাইটটা গ্রো হচ্ছে, ডেনড্রাইট গ্রো হতে গেলে পরে এখানে শিঙ্কেজ ফর্ম করে, এবং এই শিঙ্কেজটা কাভার দেওয়ার জন্য লিকুইড মুভমেন্ট এদিকে হয়। সো আলটিমেটলি লো মেল্টিং পয়েন্ট লিকুইড গুলো এদিকে মুভ করে থাকে। এজ এ রেজাল্ট এইখানে সলিডের পার্সেন্টেজ, মানে ইম্পিউরিটি পার্সেন্টেজ, এইখানে ইম্পিউরিটি পার্সেন্টের মধ্যে ডিফারেন্স থাকে। সো বিটুইন দ্য ডেনড্রাইটস এন্ড ডেনড্রাইটের বিটুইন দ্য টু ডেনড্রাইটস, এখানে যে গ্যাপ যেটা আছে, লিকুইড যেখানে আছে, সেই দুটোর মধ্যে কম্পালশনের ভেরিয়েশন হয়। সো দিস ইজ again this is normal segregation. নরমালি এটা হয় কোরিং যেভাবে জেনারেট করে, যেহেতু এটা ডেনড্রাইটের মধ্যে হচ্ছে সেজন্য এটাকে ডেনড্রাইটিক সেগ্রিগেশন বলা হচ্ছে। সো এটা করতে গেলে পরে এক নম্বর কন্ডিশন হলো হাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট লাগবে। হাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট না হলে লিকুইড মুভ করবে না। সো হাই টেম্পারেচার গ্রেডিয়েন্ট এখানে লাগবে, এবং এটা ইউজুয়ালি যত অ্যাক্রস এন্ড বিটুইন দ্য প্রাইমারি ডেনড্রাইটস, প্রাইমারি ডেনড্রাইট যেহেতু বড় থাকে সুতরাং ডেনড্রাইট সেগ্রিগেশন বেশি হবে। সেকেন্ডারি ডেনড্রাইট, তার মানে এটার মধ্যে যদি এটার মধ্যে ব্রাঞ্চ তৈরি হয় বিটুইন দ্য সেকেন্ডারি ডেনড্রাইটস জায়গা ছোট, সো সেগ্রিগেশন কম হবে। So alloy having wider freezing range, তার মধ্যে ডেনড্রাইটিক সেগ্রিগেশন বেশি হয়। ইনভার্স সেগ্রিগেশন, এটা ডেনড্রাইট সেগ্রিগেশনের একটা ক্লাসিফিকেশন। আমরা যদি নরমাল সেগ্রিগেশনের সাথে ইনভার্স সেগ্রিগেশন যদি কম্পেয়ার করি, নরমাল সেগ্রিগেশনের সারফেসে কি ছিল? সারফেসে ছিল হাই মেল্টিং পয়েন্ট সলিড বেশি, ভিতরে হলো লো মেল্টিং পয়েন্ট সলিড বেশি। সো দিস ইজ দ্য নরমাল সেগ্রিগেশন। এখানে যেটা হচ্ছে সারফেসে লো মেল্টিং পয়েন্ট বেশি, ভিতরে হাই মেল্টিং পয়েন্ট বেশি। এটা কিভাবে হচ্ছে? এটা হয় যদি আমাদের এই ধরনের নেক শেপ ক্রিস্টাল ফর্ম করে। সো রুট চিকন, মাথাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মাথাটা বড় হয় না যদি, তার মানে লিকুইডের মধ্যে সেগ্রিগেশন হচ্ছে, লো মেল্টিং পয়েন্ট অ্যালয় সেগ্রিগেটেড হচ্ছে, কিন্তু আলটিমেটলি যদি এই জায়গাটা বন্ধ হয়ে যায় তখন কি হবে? যদি এই জায়গাটা বন্ধ হয়ে যায় তখন এই যে সারফেসের মধ্যে এই জায়গাটার মধ্যে লো মেল্টিং পয়েন্ট লিকুইড যেটা ছিল সেটা আটকে গেল। তো আলটিমেটলি যখন সলিডিফিকেশন হয়ে যাবে তখন এই বিটুইন দ্য ডেনড্রাইটস এই জায়গাটার মধ্যে সেগ্রিগেশন হবে। ডেনড্রাইটটা হলো পিওর সলিড, তার মানে এখানে হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল বেশি, কিন্তু এই জায়গাটার মধ্যে লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল বেশি। প্রত্যেক আসলে লো মেল্টিং পয়েন্ট মাঝখানে থাকার কথা, কিন্তু এখানে আসলো বিকজ এখানে জায়গাটা আটকে গেছে, এই জোনটা বন্ধ হয়ে গেছে, ফার্দার লিকুইড এখানে মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। সো এই জায়গায় লো মেল্টিং পয়েন্ট লিকুইড আটকে গেছে। সো অ্যাজ এ রেজাল্ট সলিড যেটা ফর্ম করবে সেই সলিডের মধ্যে লো মেল্টিং পয়েন্ট সলিড বেশি থাকবে। সো দিস ইজ কল্ড ইনভার্স সেগ্রিগেশন। বেসিক্যালি যা হতো তার উল্টাটা হচ্ছে, সারফেসের মধ্যে লো মেল্টিং পয়েন্ট সলিড বেশি আসছে। এটা কপার টিন অ্যালয়ের মধ্যে এটা পাওয়া যায়, এবং লো মেল্টিং পয়েন্ট সলিড এখানে থাকার কারণে টিন যেটা কপারের মেল্টিং পয়েন্ট ভেরি হাই। সো প্রথম সলিড যেটা ফর্ম করে সেটার মধ্যে কপারের পরিমাণ বেশি, লিকুইডের মধ্যে টিনের পরিমাণ বেশি। তারপরে যখন এটা সলিডিফাই হয়ে গেল তার মানে বেসিক্যালি এখানে লো মেল্টিং পয়েন্ট টিন এখানে থাকে, লো মেল্টিং পয়েন্ট যে লিকুইডটা আছে তার মধ্যে টিনের পরিমাণ বেশি। অ্যাজ এ রেজাল্ট যখন এটা মানে যখন
একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, যখন এটা গ্রো করতেছে, বিকজ অফ দ্যাট প্রেশার এই সারফেস থেকে লিকুইড টিন বেরিয়ে আসে, মাঝে মাঝে এটা হয়। তখন এই ধরনের সিনারিওকে বলে টিন সোয়েট, তার মানে কাস্টিংটা সোয়েট করছে এবং সেটা মূলত টিন কনসেন্ট্রেশন বেশি থাকে। সো দিস ইজ an example of inverse segregation. তাহলে এটা রিডিউস করার উপায় কি আছে? এক নম্বর হলো, যদি আমরা ফাইন গ্রেইন স্ট্রাকচার ফর্ম করি, সেটা সম্ভব, তাহলে পরে ডেনড্রাইট ফর্ম করবে না, ডেনড্রাইটের ফাঁকে লোমেটিপয়েড ম্যাটেরিয়াল আটকা পড়বে না, পুরাটা ইকুয়াস ক্রিস্টাল, সেই ধরনের সিনারিও হবে না। আরেকটা হতে পারে, যদি আমরা ফাস্টার কুলিং করি, ফাস্টার কুলিং করলে কি হবে, একটা সলিড স্কিন ফর্ম করে ফেলবে, সরি, সলিড স্কিন ফর্ম করে ফেললে পরে এই ধরনের হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল সলিড লিকুইড থেকে সারফেস থেকে বেরিয়ে আসবে না। সো এই ধরনের দুটো সিনারিওর মাধ্যমে আমরা ইনভার্স সেগ্রিগেশনকে মিনিমাইজ করতে পারি। গ্র্যাভিটি সেগ্রিগেশন, দিস ইজ সিম্পল ম্যাটার, সেটা হলো বিকজ অফ দ্য গ্র্যাভিটি লিকুইড সেপারেট হয়ে যায়। এক্সাম্পল যদি বলি, লেড টিন অ্যালয়, সরি অ্যান্টিমনি টিন অ্যালয়ের মধ্যে ফার্স্ট ক্রিস্টাল যেটা আছে অ্যান্টিমনি রিচ, অ্যান্টিমনি ডেন্সিটি টিনের চেয়ে অনেক লাইটার, অ্যাজ এ রেজাল্ট ফার্স্ট ক্রিস্টালটা ফ্লোট করে, তার মানে ডেন্সার ম্যাটেরিয়ালগুলো নিচে থাকে। তো এটা একটা গ্র্যাভিটির জন্য সেগ্রিগেশন হচ্ছে। কপার লেড যেটা আছে সেটার মধ্যে একই কথা, লেডের ডেন্সিটি অনেক হাই কপারের তুলনায়, সো ফার্স্ট ক্রিস্টালটা কপার রিচ, সেটা উপরে থাকে, লেড রিচ যেগুলো সেটা নিচে থাকে। সো দিস ইজ কল্ড গ্র্যাভিটি সেগ্রিগেশন, সেগ্রিগেশন ডিউ টু গ্র্যাভিটি। এই সিমিলার এটার আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্ট আছে, যেটাকে বলে ফ্রেকেল ডিফেক্ট। ইট ইজ অলসো গ্র্যাভিটি সেগ্রিগেশন। এটা কমনলি হয় হলো ভেরি ইম্পর্টেন্ট কিছু অ্যালয়, টুল স্টিল, আরেকটা হলো নিকেল বেজ অ্যালয়। টারবাইন ব্লেড যখন তৈরি করা হয়, যখন বড় লম্বা লেটস সে 1 মিটার হাইটের টারবাইন ব্লেড যখন তৈরি করা হয়, তখন টারবাইন ব্লেডের কম্পোজিশনের মধ্যে কি আছে, নিকেল আছে, টাংস্টেন আছে, হ্যাফনিয়াম আছে, মলিবডেনাম আছে। So very sophisticated কিছু অ্যালয়িং এলিমেন্ট, ডেন্সার অ্যালয়িং এলিমেন্ট। তো ফার্স্ট সলিডের মধ্যে এই যে ডেন্সার এলিমেন্ট যেগুলো আছে সেগুলো আলটিমেটলি সেগ্রিগেট করে, এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই সমস্ত এলিমেন্টগুলো হাইলি অক্সিডাইজিং। অ্যাজ এ রেজাল্ট যখন এরা সেগ্রিগেট করতে থাকে, তখন এই চারিদিকে একটা অক্সাইডের স্কিন ফর্ম করে। সো বেসিক্যালি মনে করে একটা টিউবের মতো আছে, অক্সাইডের টিউব, যার ভিতর দিয়ে ডেন্সার লিকুইড গুলো নিচের দিকে আস্তে আস্তে নামতে থাকে। এবং যখন ডান দিক থেকে এই ডেনড্রাইট গুলো ফর্ম করা শুরু করে, ডেনড্রাইট ফর্ম করা শুরু করে, তখন এই ডেনড্রাইট আস্তে আস্তে যাচ্ছে এবং এই টিউব, অক্সাইড টিউব যেটা আছে, অক্সাইড টিউবকে আস্তে আস্তে স্কুইজ করতে করতে আলটিমেটলি এটা এই ধরনের অবস্থা হয়ে যায়। সো ক্রস সেকশন যদি আমি দেখি, তাহলে ক্রস সেকশনের মধ্যে আমরা নরমালি এরকম দেখতে পাই। সো দিস আর দ্য ডেনড্রাইটস ইনিশিয়ালি ফর্ম করে, যেগুলোর মধ্যে লেস অ্যামাউন্ট অফ এই দিস হাইলি ডেন্স ম্যাটেরিয়াল আছে, এবং ডেন্সার ম্যাটেরিয়াল গুলো আস্তে আস্তে নিচ থেকে ফ্লোট করে। এবং যদিও এখানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে কোনো কানেকশন নাই, কিন্তু ডাই পেনিট্রেট টেস্ট যখন করবা, যদি উপরে ডাই দাও তাহলে দেখবা ডাই পুরাটা চলে আসছে। সো বেসিক্যালি এটা একটা চ্যানেল ছিল, একটা চ্যানেল ছিল। দিস ইজ সামটাইমস অলসো কল্ড চ্যানেল ডিফেক্ট। সো দিস ইজ বিকজ অফ দ্য গ্র্যাভিটি সেগ্রিগেশন এটা ফর্ম করে। So different type of channel or gravity segregation can be controlled. কিভাবে কন্ট্রোল করতে পারি? এক নম্বর ডিক্রিজিং টাইম। সো ফার্স্টটা যদি কুল করি, অবভিয়াসলি এটা সেগ্রিগেশন হওয়ার সময় কমে যাবে। এন্ড অ্যাডজাস্টিং কেমিক্যাল কম্পোজিশন। সো এই যে অ্যালয়ের মধ্যে এই সমস্ত ভারী এলিমেন্ট গুলো না দেওয়া যদি সম্ভব হয়, যাতে করে ফ্রিজিংটা মোর লেস ইউনিফর্ম হয়। সো এটা একটা ইম্পর্টেন্ট একটা গ্র্যাভিটি ডিফেক্ট, ইউজুয়ালি টুল স্টিল এবং নিকেল বেজ অ্যালয়ের মধ্যে হয়ে থাকে, বিকজ অফ দেয়ার স্পেশাল অ্যালয় এলিমেন্টস। সো ফাইনালি আরেকটা স্পেশাল কেস আমরা যদি আলাপ করি, এখানে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট আছে, কিছু ক্লাসিফিকেশন আছে। সো এটা হলো স্টিলের ইনগট যদি কাস্টিং করি, তাহলে এই ধরনের কিছু ডিফেক্টস দেখা যায়। নিচে একটা এরকম একটা নেগেটিভ কোণ পাওয়া যায়, এটা নেগেটিভ সেগ্রিগেশন বলে। তারপরে কিছু এই ধরনের লাইন পাওয়া যায়, দেখতে অনেকটা ভির মতো, দুটো একসাথে যদি মিলাই সেই জন্য এটাকে ভি চ্যানেল সেগ্রিগেশন বলে। এটা হলো উল্টা ভি, অথবা এ, সরি এটা এ বলে অথবা উল্টা ভি বলে, এটাকে ভি বলে। সো এ চ্যানেল ডিফেক্ট, আর এটা হলো ভি চ্যানেল ডিফেক্ট বলে, আর এটা নর্মালি সেকেন্ডারি পাইপ। সো এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা ডিফেক্ট কিভাবে জেনারেট করে সেটা যদি একটু খেয়াল করি। ফার্স্টলি এ ডিফেক্ট যেটা,
সো লো মেল্টিং পয়েন্ট লিকুইড যেগুলো সেগুলো আস্তে আস্তে রাইজ করে, এবং রাইজ করার সময় যেহেতু লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল টেম্পারেচার হাই থাকে, মেল্টিং পয়েন্ট যেহেতু কম থাকে, সেগুলো ডেনড্রাইট যেগুলো আছে ডেনড্রাইট গুলোকে এই ডেনড্রাইট গুলোকে সে ডিজলভ করে একটা চ্যানেলের মতো তৈরি করে। সো এগুলো উপরে ফ্লোট করতে থাকে বাই ডিজলভিং দ্য ডেনড্রাইটস। তো যার জন্য এ সেগ্রিগেট বা ইনভার্স বি সেগ্রিগেট ফর্ম করে। সো এটি হলো লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই পয়েন্টটা ঠিক বুঝলাম না। ওকে, পরে যাওয়ার সময় বা উঠবার সময় মেল্টিং। এটা হলো ফার্স্টলি সলিড যেটা ফর্ম করছে ডেনড্রাইট, দিস ইজ দ্য ডেনড্রাইট, এবং এগুলো হলো হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল। বেসিক্যালি আয়রনই আছে এখানে, কিন্তু ইম্পিউরিটি এখানে কম। আমরা ইম্পিউরিটি দিয়ে যদি চিন্তা করি, সো ফার্স্ট ডেনড্রাইট যেটা ফর্ম করলো সেটার মধ্যে ইম্পিউরিটি কম। এখন ইম্পিউরিটি কম, যেটা ইম্পিউরিটি কোথায় যাবে? ইম্পিউরিটি লিকুইড, রিমেইনিং লিকুইডের মধ্যে যাচ্ছে। সো যখন এই ডেনড্রাইট ফর্ম করে, এই ডেনড্রাইটের ফাঁকে ফাঁকে যে লো মেল্টিং পয়েন্ট ইম্পিউরিটি যেগুলো আছে, সেই লো মেল্টিং পয়েন্ট ইম্পিউরিটি বিকজ অফ ইটস ডেনসিটি, বিকজ ফার্স্ট সলিড যেটা ফর্ম করে সেটা হলো আয়রন, সো আয়রনের ডেনসিটি ভেরি হাই, বাকি যা আছে সবগুলো ডেনসিটি কম। সো এই লো ডেনসিটি হওয়ার কারণে এবং লো মেল্টিং পয়েন্ট হওয়ার কারণে সেগুলো লিকুইড ফ্লুইড কন্ডিশনে থাকে, টেম্পারেচার সুপারহিট টেম্পারেচার বেশি। অ্যাজ এ রেজাল্ট এরা উপর দিকে যখন উঠতে থাকে, তখন এই ডেনড্রাইট যেটা ফর্ম করেছে ইনিশিয়ালি, সেই ডেনড্রাইটটাকে ডিজলভ করে একটা চ্যানেলের মতো তৈরি করে। সেটা উপর দিকে উঠতে থাকে এবং ডেনড্রাইটকে ডিজলভ করতে করতে চলে যায়। যার কারণে এটা দেখতে, যেহেতু দুই পাশ থেকেই হয়, তো এটা দেখতে এর মতো অথবা ইনভার্স ভির মতো, সেই জন্য আইদার এ ডিফেক্ট বলে, এ সেগ্রিগেশন বলে, অথবা ইনভার্স ভি সেগ্রিগেশন বলে। স্যার বুঝলাম। এখন নরমাল সেগ্রিগেশন যেটা, দিস ইজ দ্য কমপ্লিটলি নরমাল সেগ্রিগেশন, সেটা হলো সেপারেশন অফ ফ্র্যাগমেন্টেড পিওর। আচ্ছা, এটা এখানে বলছি। এটা কিভাবে হচ্ছে, এই মনে করে এই কেসটাই যদি ধরি, তাহলে পরে এই ফার্স্ট সলিড যেটা, যার মধ্যে আয়রনের পরিমাণ বেশি, এগুলো যদি ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, এগুলো যদি সেপারেটেড হয়ে যায়, বিং হেভিয়ার, সেগুলো আলটিমেটলি ওই লিকুইড, যেহেতু ভিতরে এখনো লিকুইড আছে, সেগুলো আস্তে আস্তে নিচের দিকে সেটেল করতে থাকে, গ্র্যাভিটি সেগ্রিগেশন। সেগুলো নিচের দিকে সেটেল করতে থাকে এবং সেটেল করে নিয়ে আলটিমেটলি নিচে যায় নিয়ে সেন্টারে এগুলো জমা হতে থাকে। আমরা জানি সেন্টারে সেগ্রিগেশন কোথায় থাকবে? সেন্টারে থাকবে হলো লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল, কিন্তু এখানে ইনিশিয়াল ডেনড্রাইট গুলো এখানে জমতেছে, হিপ আকারে জমা হচ্ছে, যেগুলো হলো আয়রন বেশি, সো হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল। সো দিস ইজ কল্ড নেগেটিভ সেগ্রিগেশন। উল্টা হচ্ছে, আমরা একটু আগে বললাম, তার মানে সেন্টারে হাই মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল গুলো বেশি আছে। তো এটা কোত্থেকে আসলো? ডেনড্রাইট ভেঙে নিয়ে এখানে জমা হলো। সো দিস ইজ কল্ড নেগেটিভ সেগ্রিগেশন। এন্ড ফাইনালি আরেকটা যেটা বলেছিলাম সেটা ভি সেগ্রিগেশন, এবং এটা হলো ফাউন্ড ইন দ্য সেন্টার, দে আর ফর্মড দ্য লেট স্টেজ অফ ফেজিং অফ ইনওয়ার্ড সেগ্রিগেশন পুল অফ লিকুইড টপ ড্রয়িং ইনওয়ার্ড। তার মানে এটা হলো জাস্ট নরমাল কেস। সেটা হলো তোমার সলিড ফর্ম করছে, এখানে সলিড ফর্ম করছে, শিঙ্কেজ হচ্ছে, এবং এই শিঙ্কেজটা কভারেজ করার জন্য লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো নিচের দিকে মুভ করা শুরু করেছে, এবং এই নিচের দিকে মুভ করার সময় তারা একটা ভি টাইপের সেগ্রিগেশন ফর্ম করে। দিস ইজ লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল। সো তাহলে এই সেন্টারে ভির মতো দেখতে যেগুলা, সেগুলো টু কভার দা সলিডিফিকেশন শ্রিঙ্কেজ, লিকুইড মুভ করে, লিকুইড অফ হাই কনসেন্ট্রেশন অফ লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল, সেগুলো নিচের দিকে মুভ করে, এবং দে ফর্ম এট দ্য সেন্টার। এবং সেন্টার কেন? বিকজ ফাইনালি সেন্টার এই লিকুইডটা লাস্ট সলিডিফাই। সো এগুলো সাধারণত সেন্টারে থাকে এবং এগুলো লো মেল্টিং পয়েন্ট ম্যাটেরিয়াল তৈরি। তো এই হলো একটা স্পেশাল কেস অফ সেগ্রিগেশন। একটা স্টিল কাস্টিং এ ইনগট যদি কাস্টিং করি তাহলে এই ধরনের পাওয়া যায়। লাস্টলি যদি আমরা আলাপ করি এলিমিনেশন, আমরা যদিও আগে একটু বলেছি, সেগ্রিগেশন এলিমিনেট করার একটাই উপায়, যদি সেগ্রিগেশন আলটিমেটলি সেটেল করে, তার মানে সেগ্রিগেশন হয়ে গেছে, এখন কি করব? তো সেগ্রিগেশন যদি হয়ে যায় তাহলে একটাই ওয়ে আছে, সেটা হলো বাই ওয়ে অফ হিট ট্রিটমেন্ট, অ্যানিলিং ট্রিটমেন্ট, also known as homogenization treatment. Homogenization নাম দিয়েই বোঝা যাচ্ছে যে আমরা কম্পোজিশনকে হোমোজেনাইজ করতে যাচ্ছি, অ্যালয় মুভমেন্ট করবে, এবং অ্যালয় ডিফিউশন প্রসেসে মুভমেন্ট করবে, যেহেতু এখানে সলিড অবস্থায় আছে, এবং ডিফিউশন প্রসেসে মুভ করার কারণেই ডিফিউশন ডিসটেন্স একটা ইম্পর্টেন্ট ইস্যু, ডিফিউশন রেট একটা ইম্পর্টেন্ট ইস্যু। কিছু এলিমেন্ট আছে ফাস্টার মুভ করে, কিছু এলিমেন্ট আছে স্লোলি মুভ করে, ডি ভ্যালু ডিফিউশন কোএফিসিয়েন্টের কারণে, এবং এটার উপর বেস করে, ডিস্টেন্সের উপর বেস করে উই ক্যান এলিমিনেট ইট অর উই ক্যান সিম্পলি রিডিউস ইট। আমরা বলেছি মাইক্রো সেগ্রিগেশন কম ডিস্টেন্সে হয়, সো ইট ইজ পসিবল টু এলিমিনেট মাইক্রো সেগ্রিগেশন, বাট ম্যাক্রো সেগ্রিগেশন যেটা লং ডিস্টেন্স জুড়ে হয়, 1 সেন্টিমিটার শুরু করে 1 মিটার পর্যন্ত হতে পারে,
I mean, সেখানে division is not feasible, is not possible. So if macro segregation occurs in a casting, you have to live with it. তার মানে এটা আলটিমেটলি থেকে যাবে। এখন তুমি ডিসাইড করবা তোমার স্ট্যান্ডার্ডে কি ছিল অথবা পার্টির সাথে রিকোয়ারমেন্ট কি ছিল, কম্পোজিশন এই ভেরিয়েশনটা পার্টি অ্যালাউ করে কিনা। যদি অ্যালাউ না করে ইট উইল বি স্ক্র্যাপ, যদি অ্যালাউ করে ওকে কাস্টিং ক্যান সার্ভাইভ। সো এই হলো আমাদের বেসিক্যালি টুডেস ক্লাস। আমরা সব শেয়ার করি। সো তাহলে পরে আমরা যদি সামারি করি, আজকে আমরা ডিফেক্ট নিয়ে আলাপ করলাম। ডিফেক্টকে জেনারেলি ক্লাসিফাই করেছি যে সাম সর্ট অফ নন কনফর্মিটি, এবং ডিফারেন্ট ফর্মে নন কনফর্মিটি হতে পারে। ইভেন পার্টির সাথে যে এগ্রিমেন্ট ছিল সেটার সাথে যদি রং হয় তাহলেও নন কনফর্মিটি হতে পারে। বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যেতে পারে, আমরা চোখে দেখতে পারি কিনা অথবা টেস্ট করে বোঝা যায় কিনা। এটা সোর্স 3 ধরনের হতে পারে, যেমন ডিজাইনে ফল্ট ছিল, ম্যানুফ্যাকচারিং প্রসেসে ফল্ট ছিল, ওয়ার্কম্যানশিপে ফল্ট ছিল। সো 3 ধরনের সোর্সে হতে পারে। এবং তারপরে হ্যান্ডবুক যেগুলো আছে, এএসএম হ্যান্ডবুক, সে ডিফেন্স গুলোকে গ্রুপিং করেছে, 7টা গ্রুপের মধ্যে আছে, এবং তার এক্সাম্পল গুলো আমরা দেখেছি। এবং আজকে আমরা ডিটেইল আলাপ করেছি সেগ্রিগেশন। সেগ্রিগেশন নরমালি বলা হয় কম্পোজিশনাল ইনফর্মিটি। আমরা সেগ্রিগেশনে আরেকটা যখন আমরা ফেজ ডায়াগ্রাম পড়েছি তোমাদের 213 কোর্সে, সেখানে সেগ্রিগেশনের আরেকটা ক্লাসিফাই করেছি ইফ স্ট্রাকচারের মধ্যে সেগ্রিগেশনও হতে পারে। ঠিক আছে, একটা জায়গায় গ্রেন সাইজ একরকম আছে, আরেকটা জায়গায় গ্রেন সাইজ একরকম আছে। সো গ্রেন সাইজের ভেরিয়েশন ও ওয়ান কাইন্ড অফ সেগ্রিগেশন। আমরা সেটা নিয়ে আলাপ করছি না, আমরা সেগ্রিগেশন মূলত কম্পোজিশনাল ডিফারেন্সের কারণে এখানে আলাপ করছি। সো সেগ্রিগেশনের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এবং এটার মধ্যে ভেরিয়েবলস যেগুলো কনসিডার করেছি, কে হলো নাম্বার 1 ভেরিয়েবল, ডিস্ট্রিবিউশন কোএফিশিয়েন্ট যেটা আছে। এছাড়াও কুলিং রেট কারণ হতে পারে, এবং আমরা আরেকটা প্যারামিটারের কথা বলেছি। সেগ্রিগেশন ক্লাসিফিকেশন বলেছি ম্যাক্রো লেভেলে হতে পারে, মাইক্রো লেভেলে হতে পারে, এবং তার মধ্যে কিছু ক্লাসিফিকেশন আমরা কয়েকটা এক্সাম্পল আমরা আলাপ করেছি। রিমুভালের কথা হোমোজেনাইজেশন ট্রিটমেন্ট করে করা যেতে পারে যদি এটা ম্যাক্রো লেভেলে হয়। ম্যাক্রো লেভেলে যদি হয় ইউ ক্যানট ডু ইট। সো এনি কোয়েশ্চেনস? গাইস, তোমরা যে কালকে যে ক্লাস টেস্ট করলা, বাই দ্য ওয়ে, তো আমার কথা শুনতে পাচ্ছ তো এখনো? Yes, sir. তোমরা যে কালকে ক্লাস টেস্ট জমা দিলা, অনেকে নামে জমা দিছো, নামগুলো তোমাদের অ্যাকচুয়াল নামের কোনো মিল নাই, অদ্ভুত নাম, নিজের ইচ্ছা মতো তোমাদের ইমেল অ্যাড্রেস বানাইছো, রোল নাম্বার দেওয়া নাই, অনেকে খাতার মধ্যেও রোল নাম্বার নাই। আমি তাদেরকে কিভাবে মার্কিং করবো আমাকে বলো দেখি। তো ফিউচারে সতর্ক হবা, কিন্তু এটা আমি কিভাবে করবো আই ডোন্ট নো। সো আমি কিছু আমি দেখতে পেলাম যে তোমাদের টোটাল কয়জন, আমাকে সিআর বলছিল কয়জন দিয়েছে, সেগুলা হিসাব করতে যায় নিয়ে আমি কিছু পেলাম যার মধ্যে নামগুলো আমার লিস্টের মধ্যে নামের সাথে মিলে না এবং রোল নাম্বার নাই। সো আমি এদেরকে মার্ক করতে পারবো না আনফরচুনেটলি। সো তোমরা যদি মার্কস না পাও আমাকে দোষ দিও না, ঠিক আছে? সো এরপর থেকে আমি রিকোয়েস্ট করব, তোমার অ্যাড্রেস যাই হোক না কেন, তোমার ইউজার নেম যাই হোক না কেন, অ্যাটলিস্ট রোল নাম্বারটা তো কোনো একটা পর্যায়ে লিখতে হবে। সাবজেক্ট যদি দাও সেখানে ক্লাস টেস্ট, ওখানে বা রোল নাম্বারতে একটা কিছু দিবা তো, ঠিক আছে? তো ইয়েস স্যার, মানে আমাদের টিমসে যে ফর্মটা ছিল ওখানে হয়তো অনেকে সাবমিট করার চেষ্টা করছিল, বাট ওই ফর্মটা মনে হয় স্যার ঠিক 12:30 অফ হয়ে যাওয়ার কথা। আমি তোকে বলেছি যে এটা যেহেতু দিস ইজ ডিটারমাইন্ড বাই কম্পিউটার, সুতরাং তোমার 11:55 স্টার্ট হবে, 12:30 শেষ হবে। এর 11:55 আগেও তুমি ধরতে পারবা না, 12:30 পরে ধরতে পারবা না। এটা তো আমি তোকে বলেছি। তো 12:30 মধ্যে তোমাকে অবশ্যই জমা দিতে হবে। স্যার, পরের পরীক্ষাগুলোতে যদি এরকম কোনো সিস্টেম থাকতো যে ফর্মে হচ্ছে আমরা ছবি তুলে বা হচ্ছে পিডিএফ দিয়ে বা হচ্ছে ডকুমেন্ট ফাইল আপলোড করতে পারতাম, তাহলে হয়তো একটু সুবিধা হতো। বাবা, আমি তোমাকে তো বলেছি, যদি তুমি ওখানে করতে না পারো, তুমি এখন যেভাবে দিচ্ছ সেভাবে দাও, আমি অ্যাকসেপ্ট করবো তো। আমি তো বলি নাই যে তুমি এখানে পিডিএফ ফর্মে না দিলে পরে আমি অ্যাকসেপ্ট করবো না। আমি বলেছি তো আজকে কোশ্চেনটা পার্টিকুলারলি আমি ওই যে পরীক্ষার মধ্যে নর্মাল পরীক্ষা যেটা 2 ডাইমেনশনাল একটা ফিগার
আমি তোমার ডিজাইনের সময় বলেছি ফাইনালি একটা ড্রয়িং করতে হবে, সেই ড্রয়িংটা আমি এখানে চাই নাই যাতে করে তুমি সরাসরি এখানে টাইপ করতে পারো। নর্মাল যে তুমি যে কোশ্চেন যেগুলো লিখেছো সেগুলো তো টাইপ করা সম্ভব ছিল, যার কারণে আমি যাতে টাইপ করতে পারো সেই ব্যবস্থা করার জন্যই আমি ওখানে কোনো ছবি চাই নাই। স্যার অনেকের ক্ষেত্রে বলো। স্যার অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কম্পিউটার টাইম যদি 1-1.5 মিনিট বা সাবমিট করতে অসুবিধা নাই, আমি ধরবো যেহেতু আমার কাছে এখানে দেরিতে আসছে বা তোমরা সাবমিশন করতে সময়, কোনো অসুবিধা নেই, আমি নেব। কিন্তু তুমি যদি অনলাইনে করো, অনলাইনে করলে পরে 12:30 পরে তুমি পারবা না, ঠিক আছে? বা বাইরের দুনিয়ায় অনলাইনে করে এবং এই টাইমটা ওভাবে ফিক্স করা থাকে, সুতরাং তোমাকে এত লিভারেজ দিবে না, ঠিক আছে? আমি এখানে অ্যাকসেপ্ট করছি তো, আমি অনেকেই দেখলাম 12:34 দিয়েছো, 12:35 দিয়েছো, 12:37 দিয়েছো। এখন আমি তোমার মোটিভ নিয়ে আমি মোটেই ডিসকাস করছি না, ঠিক আছে? আমি ধরে নিয়েছি তুমি পারো নাই, সেইভাবে আমি করব। কিন্তু তোমাকে তো কেয়ারফুল হতে হবে যে অ্যাটলিস্ট পরেরটার মধ্যে, কারণ 12:30 মানে 12:30। তোমাকে সেই জন্য 5 মিনিট আগে আমি কোশ্চেন দিয়েছি। কুইজে কোশ্চেন কি 5 মিনিট আগে দেখেও? তোমাকে এই 5 মিনিট লিভারেজটা তোমাকে দিয়েছি, এবং আমি তো কোশ্চেন সেভাবেই তৈরি করেছি যাতে তুমি অবশ্যই 12:30 মধ্যে তুমি কমপ্লিট করে এটাকে তুমি দিতে পারো। এরপরে থেকে একটু কেয়ারফুল হবা, ঠিক আছে? আমরা আরেকটা কুইজ নেব, সেই কুইজের মধ্যে যেন তোমার কেয়ারফুল থাকো। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি।